হরতালে গাড়ি পোড়ানো মামলায় ৫ সংসদ সদস্য সহ জামিন, ফখরুল সহ বাকি নেতাদের বিষয়ে সরকারের প্রতি হাইকোর্টের ৭ দিনের রুল। অবশেষে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের সিদ্ধান্ত নিল সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার। বাহরাইনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন, শ্বাসরুদ্ধ হয়ে ১০ বাংলাদেশের মৃত্যু। কুমিল্লায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এবং নবম সংসদে বাজেট অধিবেশন শুরু, যোগ দেয়নি বিরোধী দল। সংসদে এসে জাতীয় ইস্যুতে কথা বলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান স্পিকারের। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর আপনাদের সাথে থাকবো আমি তৌহিদা খান খুশবু। এছাড়া সংবাদে থাকছে দেশের লবণ শিল্পের সমস্যার সম্ভাবনা নিয়ে নিয়াজ্জামান সজীবের বিশেষ রিপোর্ট। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিরোধী দলের ৫ সংসদ সদস্যকে ৬ সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া ১৮ দলের বাকি নেতাদের কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। শামীমা আক্তারের রিপোর্ট। প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় ২২ মে অভিযোগপত্র আমলে নিয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে এবং পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাকি নেতাদের কারাগারে পাঠায় মহানগর দায়রা জজ আদালত। রোববার এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল হলে বিচারপতিরা খোকন সহ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি, এলডিপির সভাপতি অলি আহমেদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর জামিন মঞ্জুর করেন। এছাড়া ভারপ্রাপ্ত মহাসচিব সহ ১৮ দলের বাকি নেতাদের কেন জামিন দেওয়া হবে না, ১ সপ্তাহের মধ্যে সরকারকে তার জবাব দিতে বলা হয়েছে। এম কে আনোয়ার সাহেব, কর্নেল ওলি সাহেব, তারপরে শহীদউদ্দিন এনি, আন্দালিব রহমান এবং মাহবুবউদ্দিন খোকন, তাদের জামিন হয়ে গেছে আজকে। বাকিগুলো আদালত খুব শুনবেন, কিন্তু ১ সপ্তাহের রুল জারি করেছে। এই রুল ১ সপ্তাহের মধ্যে যদি রিটার্ন হয়ে আসে, জারি হয়ে আসে, তার পরপরই এই মামলাগুলো শুনানি হবে। অন্যদিকে শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জামিন আবেদনের বিরোধিতা করেন। পলিটিক্যাল একটা স্ট্যান্ড হতে পারে এখানে, যে রাজনৈতিক তারা পার্লামেন্টের সদস্য হিসেবে সবকিছুই ভোগ করবেন, ইভেন কোর্টে এসে জামিনের কথা বলবেন, বাট পার্লামেন্টে যাচ্ছেন না। বাট এটা প্রতিবাদ্য বিষয় না, মামলার মেরিটেরও ব্যাপার না। বাট বিরোধী দলের এটা যেহেতু এই কথা বলে সে বেল নিচ্ছে, তাদের দে শুড গো টু দ্য পার্লামেন্ট। তবে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জামিন আবেদনের শুনানি সোমবার হবে। শামীমা আক্তার, আরটিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক ইস্যুতে সরকার আপোষ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। নেতাকর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার সহ বিভিন্ন দাবিতে ২৮ মে থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী বিএনপি গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানান তিনি। হেদায়েত হোসেন এবং ফখরুল ইসলামকে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। আটক নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ১৮ দলীয় জোট। জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে নাকি আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক দু ধরনের বক্তব্য দিয়েছে দাবি করে ব্যারিস্টার মওদুদ বলেন, আওয়ামী লীগের সমন্বয়হীনতার অভাব রয়েছে, তবে শীঘ্রই দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিকল্পনা থেকে সরকার সরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। খুব বেশি দিন আর দেরি নয়, কারণ উনি একাকী হয়ে গেছেন এই ইস্যুতে। উনি বাধ্য হবেন আপোষ করতে, উনি আপোষ করবেন। এই প্রধানমন্ত্রী একদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বা পার্লামেন্টে ঘোষণা দেবেন, নির্দলীয় সরকারের অধীনেই আমরা নির্বাচন করব, সংবিধান সংশোধন করব, আপনারা আসুন, আপনাদের সঙ্গে একটু আলোচনায় বসতে চাই, তবে দেরি যেন না হয়ে যায়। বিরোধী দলের আলোচনার পরিবেশ সৃষ্টি করতে চাইলে কারাবন্দী নেতাদের মুক্তি দিতে হবে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নিন, এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করতে বিরোধী দল প্রস্তুত, কিন্তু সেই সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হবে বিরোধী দলের গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া থেকে সরকার বিরত হবে।
সংসদে যোগদান প্রসঙ্গে অপর এক মানববন্ধনে বিরোধী দলীয় চিফ হুইপ স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। স্পিকার মহোদয়, আজকের অধিবেশনে আমরা যোগ দিব না। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন 18 দলীয় জোটের কারাবন্দী নেতাদের পরিবার। অসুস্থ নেতাদের চিকিৎসা না দিয়ে সাধারণ সেলে রেখে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। অবশেষে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের সিদ্ধান্ত নিল সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক সমিতি নেতাদের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমিতির নেতারা। রিপোর্ট করছেন নাইমামু। চাকরি জাতীয়করণ সহ বেশ কটি দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কয়েকটি সংগঠন গেল 3 মাস ধরেই আন্দোলন করে আসছিল। দাবি আদায়ের সংগ্রাম করতে গিয়ে মারাও গেছেন একজন শিক্ষক। 14 মের মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা করতে সরকারকে সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষক সমিতির নেতারা। সোমবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আন্দোলনরত শিক্ষকরা তার কার্যালয়ে যান। দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী জানান তার সরকার দেশের সব নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3 দফায় জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান নীতিগত কারণে শিক্ষকদের এই দাবি মেনে নেওয়া হয়েছে। ওনাদের যে সুবিধাগুলি আছে জাতীয়করণ করতে, যে বিষয়গুলি আর্থিক বিষয়গুলি সম্পর্কিত রয়ে গেছে, ওনাদের দাবির সাথে উনি অর্থমন্ত্রীর সাথে আলাপ করে বাস্তবায়নের দিকটা পর্যায়ক্রমে উনি ব্যবস্থা নেবেন। সরকারি এই সিদ্ধান্ত জানার পর বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমিতির মহাসচিব। আমরা 23 বছর পর আশ্বস্ত হয়েছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে একমতে আমাদের জাতীয়করণের জন্য আশ্বস্ত করে দিয়েছে মহাসমাবেশের মাধ্যমে। এই জন্য টোটাল মিলে আমরা স্কুলে কাজ করবো এবং 16 তারিখে আর কোন স্কুল বন্ধ হবে না। দেশে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 22,961টি। এসব স্কুলে শিক্ষক রয়েছেন 90,000 জন, আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 41 লাখ। নাইমা মৌ, RTV, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনায় রাজি আওয়ামী লীগ। একথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বললেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থাই নেবে মহাজোট সরকার। রিপন আশরাফের রিপোর্ট। তত্ত্বাবধায়ক পদ্ধতি আদালতের রায়ে বাতিল হয়েছে। একথা জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আগামীতে বিরোধী দলের যে কোনো আন্দোলন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে 14 দল। বর্তমান সরকার হল 14 দলের সরকার, মহাজোটের এবং আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো, সেটারও সিদ্ধান্ত আমাদের অনেক আগে থেকেই আছে এবং গত নির্বাচনেও আমরা ঐক্যবদ্ধভাবে করেছিলাম এবং আমাদের সরকারও কিন্তু বর্তমান সরকারও কিন্তু 14 দলের সরকার, মহাজোটের সরকার। এ সময় 14 দলের বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলেন আশরাফ। দেশের আর্থসামাজিক বিষয়ে আলোচনা হয়, দেশের আইন শৃঙ্খলা সেটা নিয়েও আলোচনা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো কঠোরভাবে মোকাবেলা করার জন্য সরকারের তত্ত্বাবধায়ক প্রশ্নে বিরোধী দলের সঙ্গে আলোচনায় আওয়ামী লীগের সাথে একমত বলে জানান ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন। আজকে বিএনপির তরফ থেকে তারা যে কথা বলছেন, তাদের যে কোনো বিকল্প প্রস্তাব দিয়ে থাকে, সেই প্রস্তাব সুনির্দিষ্ট আকারে উত্থাপন করার প্রশ্নটিকে আমরা বলি, তার সঙ্গে উপস্থাপন করুন এবং তার ভিত্তিতে আলোচনার মাধ্যমে বিষয়টিকে ফেসলা করা হয়। এই বিষয়টি স্পষ্ট আকারে এর আগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে 14 দলের বৈঠক হয়। রিপন আশরাফ, RTV, ঢাকা। বাহরাইনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় 10 বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। এর মধ্যে একই পরিবারের 3 জন। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ইব্রাহিম এ খবর নিশ্চিত করেছেন। রাজধানী মানামা থেকে 30 কিলোমিটার দূরে রিফা এলাকায় ভোরে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার এক ঘরে 11 বাংলাদেশি একসঙ্গে থাকতেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এদের মধ্যে 10 বাংলাদেশি শ্রমিক মারা যান। নিহতের সবার বাড়ি কুমিল্লায়। মোহাম্মদ ইব্রাহিম জানান, নিহতদের সবার নাম পরিচয় পাওয়া গেছে, তবে আরো যাচাই বাছাইয়ের পর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বাহরাইনের পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এদিকে এদের ঘটনায় একই পরিবারের ৩ জন সহ ১০ বাংলাদেশি মারা যাওয়ার ঘটনায় কুমিল্লায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারগুলো। কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়ার তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে রিফা এলাকায় একসঙ্গে থাকত কুমিল্লা সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার ১০ বাংলাদেশি শ্রমিক। অন্য দিনের মতো কাজ শেষে ঘুমিয়েছিলেন তারা, কিন্তু ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায় তারা। নিহতদের মধ্যে সদর দক্ষিণ উপজেলার জামিয়া গ্রামের একই পরিবারে রয়েছে ৩ জন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। পুরো উপজেলা জুড়ে দেখা দিয়েছে শোকের ছায়া। রান্না করে চলে এসে গ্যাস চালু অবস্থায় ছিল, এরপরে তারা যখন রুমে শুয়ে গেছে গ্যাস থেকে গ্যাস বাস্ট হয়েছে। এরপরে আমার মামা, আমার বাবা, আমার স্বামী ৩ জন মারা গেছে। নিহতদের অনেকে এখন ঋণের টাকা শোধ করতে পারেননি বলে জানান পরিবারের সদস্যরা। নিজের ভাগ্য বদলানোর আশায় বিদেশে এসে মর্মান্তিকভাবে নিহত এসব বাংলাদেশি শ্রমিকের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার সরকারি ব্যবস্থার দাবি জানান স্বজন হারানো পরিবারগুলো। রাসেল আহমেদ, RTV। জাতীয় ইস্যুতে সংসদে এসে কথা বলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। বিকেলে নবম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এই আহ্বান জানান। বাজিদ আহমেদের রিপোর্ট। আলোচনার মাধ্যমে রোববার বিকেল 5:30টার পর নবম সংসদের বাজেট অধিবেশন শুরু হয় স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে। তবে অধিবেশনে যোগ দেননি বিএনপি সহ বিরোধী দলের সংসদ সদস্যরা। শুরুতেই স্পিকার বলেন, সংসদীয় কার্যক্রমে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ, তাই সংসদে এসে বিতর্ক করতে সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। আমি আশা করি আপনারা সংসদে এসে কথা বলবেন এবং বিভিন্ন ইস্যুতে বিতর্ক করবেন। সংসদীয় কার্যক্রমের বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিতর্কের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে। জনগণ আশা করে দেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হোক সংসদ। মনে রাখতে হবে, সংসদ যত বেশি কার্যকর হবে, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। সংসদে প্রশ্নোত্তর পর্বে যোগাযোগ মন্ত্রী বলেন, চালকরা যদি ট্রাফিক আইন না মানেন এবং তারা যদি দক্ষ না হন, তবে 4 লেন রাস্তা করেও সড়ক দুর্ঘটনা দূর করা যাবে না। ওভারটেকিং, ওভারলোডিং, ওভার স্পিড এগুলো দায়ী, চালকের অদক্ষতা দায়ী, এটা আমি অস্বীকার করি না। রাস্তা 4 লেন 6 লেন করলে এর সমাধান হবে না মাননীয় স্পিকার, কারণ চালক যদি দক্ষ না হয়, ট্রাফিক রুল মেনে না চলে, তাহলে সমস্যা হবে। যোগাযোগ মন্ত্রী এও বলেন, বিখ্যাত কেউ মারা গেলে আলোচনা সমালোচনা হয়, কিন্তু একসঙ্গে 30-40 জন সাধারণ মানুষ নিহত হলেও তা হয় না। ফুটওভার ব্রিজ করা হয়েছে, ফুটওভার ব্রিজের উপর কেউ উঠতে চান না, নিচে দিয়ে যেতে চান, দুর্ঘটনা ঘটে। এদিকে মিরপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলমান ফ্লাইওভারের কাজ আগামী বছর ফেব্রুয়ারিতে শেষ হবে। এছাড়া হাতিরঝিল প্রকল্পের কাজ একই বছরের জুনে শেষ হবে বলে সংসদে জানান যোগাযোগ মন্ত্রী। বাজিদ আহমেদ, RTV, ঢাকা। চলতি বছর লবণের উৎপাদন নিয়ে বিভ্রান্তিতে পড়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চাহিদা অনুযায়ী লবণ উৎপাদন না হওয়ায় আমদানির কথা বলছেন মিল মালিকরা। তবে আপাতত দেশে লবণের সংকট নেই বলে দাবি করলেন বাণিজ্য মন্ত্রী। লবণ শিল্পের সমস্যার সম্ভাবনা নিয়ে কক্সবাজার প্রতিনিধি SM জাফরকে সঙ্গে নিয়ে নিয়াজ জামান সজীবের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরা ছিলেন মশিউর রহমান মিসান। একজন ব্যক্তির প্রতিদিন লবণ লাগে 20 গ্রাম, সেই হিসাবে বছরে তার লবণ প্রয়োজন হয় 7.3 কেজি। দেশের জনসংখ্যা যদি 16 কোটি হয়, তাহলে দেশের মোট লবণের চাহিদা দাঁড়ায় 11,68,000 টন। এছাড়া কাঁচ শিল্প, পোল্ট্রি শিল্প সহ বিভিন্ন শিল্পের জন্য আরো লবণ লাগে 6 লাখ টন। অন্যদিকে সরকারের হিসাব মতে প্রতি বছর দেশে লবণের চাহিদা 14.5 লাখ টন, আর ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর লবণের চাহিদা 18 লাখ টন। বড় মিল মালিকেরা মনে করেন সরকারের উদ্যোগের অভাবেই দেশে লবণের সংকট। এই সংকট দূর করতে 4 লাখ টন লবণ আমদানির অনুমতি চেয়েছে মিল মালিকরা। আমদানি করতেই হবে, আমদানির কোনো আমদানি ছাড়া উপায়ও নাই এই বছর। তবে আমাদের রিকোয়েস্ট হলো গভর্নমেন্টের কাছে একটা, সেটা হলো যেই পরিমাণ ঘাটতি আছে সেই পরিমাণ লবণ গভর্নমেন্ট আনুক, কারণ এই না হলে আগামীবার আবার চাষারা মুখ ফিরিয়ে নেবে। বিসিকের সাথে আমাদের কিছু ভুল বুঝাবুঝি আছে,
বিসিক বলছে যে উৎপাদন পর্যায়ে চাষিদের গর্তে প্রায় 2 লক্ষ টন মাল মজুদ আছে। তবে এই তথ্যের সাথে আমরা কোনোভাবেই একমত না। আমরা মনে করি হয়তো 10,000 টন মাল থাকতে পারে। তবে বাণিজ্য মন্ত্রী বলছেন ঢালাওভাবে আমদানি নয়, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে সরকার। প্রতি বছরই আমাদের লবণের কিছু ঘাটতি থাকে, অথবা কিছু স্পেশালাইজ লবণ আছে যেগুলো আমদানি করতে হয়। তো সেগুলোর কতটুকু করতে হবে সেটা ডিপেন্ড করে আমাদের চাহিদার এবং তার সঙ্গে উৎপাদনের ডিফারেন্সটা। সেই ডিফারেন্সটা এখন চাহিদা নিরূপণ করা হচ্ছে। তবে এই মুহূর্তেই কিন্তু লবণের দেশে কোনো সংকট নেই। সাধারণ মানুষ বলছেন সরকারের সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপরই নির্ভর করছে দেশে চলতি বছরের লবণের বাজার দর কেমন হবে। নিয়াজ্জামান সজীব, আর টিভি, কক্সবাজার। আমি তৌহিদা খান খুশবু। আগামী 3 মাসের মধ্যে রাজধানীতে চলাচলকারী সব জরাজীর্ণ যানবাহন মেরামত করে সৌন্দর্য বর্ধনের নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী। দুপুরে রেল ভবনে রাজধানীতে মানসম্মত ও দৃষ্টিনন্দন যানবাহন চলাচল বিষয়ক সভায় তিনি এ নির্দেশ দেন। রাজধানীতে গণপরিবহনের জন্য ফুলবাড়িয়া ও মিরপুরে আলাদা 2টি টার্মিনালের ব্যবস্থা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি আরো জানান, রাজধানীতে ট্যাক্সি ক্যাব প্রয়োজনীয় বিষয়টি বিবেচনা করেই 2000 ট্যাক্সি ক্যাব নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এ সময় পরিবহন মালিকরা রাজধানীর পরিবহন সংকট নিরসনে জাপান থেকে 2000 রিকন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রিত বাস আনার প্রস্তাব দেন। নারায়ণগঞ্জের কাঁচপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরটিভির জেলা প্রতিনিধি সহ অন্তত 30 জন আহত হয়েছেন। গার্মেন্টস ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ সহ 3 জনকে মারধরের প্রতিবাদে সকাল থেকে সিনহা গার্মেন্টস শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে শ্রমিকরা গার্মেন্টস থেকে বেরিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ টিয়ারশেল শটগানে গুলি ছোড়ে। এ সময় তারা 3টি দোকানেও অগ্নিসংযোগ করে। এদিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা গার্মেন্ট আগামীকাল বন্ধ রেখে 29 মে থেকে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার জেরে শ্রমিক নেতা আহত হওয়ার নিন্দা জানিয়েছে পোশাক ও প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বিকেলে কারওয়ান বাজারে সংগঠনের কার্যালয়ে এক জরুরি সভায় দেশের অর্থনীতিকে সচল রাখতে, শিল্প বান্ধব পরিবেশ বজায় রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানালেন বিজিএমএর সভাপতি শফিউল আলম মহিউদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল উন্নত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে রাতে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে। ডায়াবেটিস, নাক, কান, গলা এবং হৃদরোগ শীর্ষক সেমিনারে ডাক্তার লিম ইয়েন টেং হৃদরোগ বিষয়ে এবং ডাক্তার কেভিন ট্যান ডায়াবেটিস রোগ নিয়ে আলোচনা করেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিইও ডক্টর কেলভিন লো, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্টিভেন মক সহ পরিচালক জাহিদ খান এ সময় উপস্থিত ছিলেন। সাথে আছে আমি তৌহিদা খান খুশবু। সিটি কর্পোরেশনের দাবিতে রংপুরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা ও আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের দাবিতে জেলা জাতীয় পার্টি এই কর্মসূচি ডাক দেয়। হরতালে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ বন্ধ ছিল দূরপাল্লার বাস। এদিকে বাজেট অধিবেশনের আগেই রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবি জানানো হয়েছে। না হলে লাগাতার কর্মসূচির মাধ্যমে রংপুরকে অচল করে দেওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা। এবার KY স্টিল গ্রামীণ জীবন সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহিলা সহ 27 জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। দুপুরে সলভ ইউনিয়নের নওকৈর গ্রামে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি চিকিৎসক দল অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের শনাক্ত করেন। গেল 20 মে একটি অসুস্থ গরু কম দামে কিনে গ্রামের লোকজন জবাই করে মাংস ভাগাভাগি করে নেন। এই অসুস্থ গরুর মাংস খেয়ে তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। তাদেরকে নিজ নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার সরকার বাহিনীর আক্রমণে হোমসের উত্তর পশ্চিমের হাওলা শহরে অন্তত 90 জন মারা গেছেন। হাওলা শহরের রাস্তা ও বাসা বাড়িতে ঢুকে বাসার অনুগত বাহিনী এই হামলা চালায়। তবে
প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই হত্যাকাণ্ডের জন্য সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেছেন। শিশু, নারী সহ সব লাশ দাফনের জন্য শহরটিতে খোঁড়া হয়েছে গণকবর। এদিকে দাফনের আগে স্থানীয় হাসপাতাল পর্যবেক্ষণে যান জাতিসংঘ পর্যবেক্ষক দল। পর্যবেক্ষক দলের প্রধান রবার্ট মুড হাওলার হত্যাকাণ্ডে 32 শিশু সহ 90 জনেরও বেশি প্রাণহানির কথা নিশ্চিত করেছেন। মার্সেল খেলার খবর, আইপিএল প্রসঙ্গ। পঞ্চম আইপিএল এর ফাইনালে শিরোপার লড়াইয়ে লড়ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্সকে 191 রানের টার্গেট দিয়েছে চেন্নাই। সাকিব আল হাসান এবং ব্রেটলির করা প্রথম দ্বিতীয় ওভারে মাত্র 6 রান করা চেন্নাই ইনিংসের তৃতীয় ওভার থেকে শুরু করে মারমুখী ব্যাটিং। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান মুরালি বিজয় এবং মাইকেল হাসে দুজনে মিলে প্রথম 10 ওভারেই তুলে নেন 90 রান। সাকিব আল হাসানের দুর্দান্ত এক ডাইভিং ক্যাচে 42 রানে ফিরে যায় বিজয়। তাতে অবশ্য থামেনি চেন্নাইয়ের রানের চাকা। হাসি এবং সুরেশ রায়না দুজনের হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত করে 3 উইকেটে 190 রানের বড় স্কোর। সাকিব 25 রানে নেন 1 উইকেট। জবাবে ব্যাটিংয়ে নামা কলকাতার রান শেষ খবর পাওয়া পর্যন্ত 1 উইকেটে 123 রান। ন্যাশনাল লাইভ সাংস্কৃতিক সংবাদ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হলো আন্তর্জাতিক নাট্য উৎসব। সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট ITI এর উদ্যোগে আয়োজিত উৎসবটি চলবে 3 জুন পর্যন্ত, জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। ITI এর বাংলাদেশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই নাট্য উৎসবে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারতের 2টি দল ও বাংলাদেশের 21টি নাট্যদল মিলে মোট 25টি নাটক প্রদর্শিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উৎসবে দেশি বিদেশি নাট্য প্রদর্শনী ছাড়াও থাকবে কর্মশালা ও সেমিনার। সংস্কৃতির মধ্যেই আমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবো এবং এই ব্যাপারে নাটকের দলগুলো নিরলসভাবে যে কাজ করে যাচ্ছে সেটা একটা প্রমাণ। প্রতিদিন সন্ধ্যা 7টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল হল ও স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকগুলো। নুসরাত জাহান সিন্ধি, RTV, ঢাকা। শেষ করছি রাতের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় 5 সংসদ সদস্যের জামিন, ফখরুল সহ বাকি নেতাদের বিষয়ে সরকারের প্রতি হাইকোর্টের 7 দিনের রুল। অবশেষে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের সিদ্ধান্ত নিল সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার। বাহরাইনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন, শ্বাসরুদ্ধ হয়ে 10 বাংলাদেশের মৃত্যু। কুমিল্লায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এবং নবম সংসদে বাজেট অধিবেশন শুরু, যোগ দেয়নি বিরোধী দল। সংসদে এসে জাতীয় ইস্যুতে কথা বলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান স্পিকারের। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর গ্রামীণ ফোনের অভিজ্ঞ গ্রাহকরা RTV সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন wap.rtv.online.com এ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।